সবাইকে জানাচ্ছি সুপার ব্যাচের পক্ষ থেকে স্বাগতম। আমি তাহমিদ হাসান আছি আপনাদের সাথে বাংলা ক্লাস নিয়ে। তো আজকে আসলে আমরা মূলত আলোচনা করব শব্দ নিয়ে, বাক্য নিয়ে এবং উপসর্গ নিয়ে। তো আসলে আমরা সবাই জানি যে আসলে শব্দ জিনিসটা কি। শব্দ পড়ার আগে আমাকে জানতে হবে যে শব্দ কি। শব্দ হচ্ছে মূলত কিছু ধ্বনির সমষ্টি যা নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা কি বলবো? শব্দ বলবো। তাহলে আমরা শব্দ বলতে কি বুঝি? এক বা একাধিক ধ্বনির সমষ্টি হলো শব্দ, আর এবং তা একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। তো এক্ষেত্রে আমরা দেখি আসলে শব্দকে কিভাবে ডিফাইন করা যায়। এটা হচ্ছে শব্দ। শব্দকে আমরা বলতে পারি ভাষার মুখ্য উপকরণ। ভাষার প্রাণ। এছাড়া বলা যাচ্ছে কি বাক্যের একক। কারণ আমরা জানি যে শব্দের সমন্বয়ে বাক্য গঠিত হয়, এজন্য আমরা বলতে পারি যে শব্দ হচ্ছে বাক্যের একক। বাক্যের একক। এছাড়া বলা যায় কি বাক্যের মৌলিক উপাদান। বাক্যের মৌলিক উপাদান। তো আমরা আবারও বলি, এক বা একাধিক ধ্বনির সমষ্টি হচ্ছে শব্দ এবং তা একটি তাহলে শব্দ বলতে আমরা বুঝতেছি যে কিছু ধ্বনির সমষ্টি যা একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তাই হচ্ছে শব্দ। তো আমরা এই পরবর্তীতে চলে আসি যে আসলে শব্দের শ্রেণীবিভাগটা কি, আসলে কত প্রকার শব্দ হইতে পারে। শব্দকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। এক, গঠন অনুসারে। দুই, অর্থ অনুসারে। তিন হচ্ছে উৎস অনুসারে। তো আমরা এখানে কি বুঝলাম যে শব্দকে তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে গঠন অনুসারে, সেকেন্ডটা হচ্ছে আপনার অর্থ অনুসারে, তিন নম্বরটা হচ্ছে উৎস অনুসারে। তা আমরা এবার দেখবো আসলে গঠন অনুসারে শব্দ কত প্রকার। শব্দ দুই প্রকার। এক হচ্ছে মৌলিক শব্দ, দুই হচ্ছে সাধিত শব্দ। অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। হচ্ছে উৎস অনুসারে শব্দ হচ্ছে পাঁচ প্রকার। তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি শব্দ। তাহলে আমরা এখানে দেখতে শব্দকে আমরা মোট তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি। একটা শ্রেণী কি
গঠন অনুসারে শব্দ দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, তৃতীয় হচ্ছে সাধিত শব্দ। আবার আমরা দেখতেছি এখানে যে পরবর্তীতে অর্থ অনুসারে শব্দ তিন প্রকার, একটা যৌগিক শব্দ, দুই নম্বর হচ্ছে রূঢ়ি শব্দ, তিন নম্বর যোগ রূঢ়ি শব্দ। আর আমরা দেখতেছি উৎস অনুসারে আমরা শব্দকে পাচ্ছি হচ্ছে পাঁচ প্রকার, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। তো পরবর্তীতে আমরা এখানে আসবো যে মানে এগুলো ক্লাসিফিকেশন জানার চেষ্টা করব। তো আমরা প্রথমে আসি মৌলিক শব্দ বলতে আমরা কি বুঝি, এটা সবাই ক্যান্ডিডেট নোট ডাউন করেন। মৌলিক শব্দ হচ্ছে সহজ কথা যে শব্দ আর ভাঙা যায় না তাকে আমরা বলবো মৌলিক শব্দ। তাহলে মৌলিক শব্দ বলতে আমরা আসলে কি বুঝি, যে শব্দকে আর বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। যেমন গোলাপ, নাক, লাল, তিন। তো আসলে এই শব্দগুলো কিন্তু কোনোভাবে ভাঙা যায় না। যেমন গোলাপকে ভেঙে আমরা কি পাবো, ওখানে গো লয়কার আর প। তো আলটিমেটলি এগুলোর তো কোনো মানে নাই, এগুলো তো শব্দ না, এগুলো তো এক একটা চিহ্ন, অক্ষর বা আপনি যেটাই বলেন আর কি ধ্বনি, এটা বোঝাচ্ছে, বাট এগুলো তো কোনো শব্দ বোঝাচ্ছে না। তো যে শব্দকে আমরা বিশ্লেষণ করতে পারবো না সেটা হচ্ছে মৌলিক শব্দ। এর পরবর্তীতে আমরা আসি হচ্ছে এটা সাধিত শব্দ। তাহলে আমরা একটু আগে শিখলাম যে মৌলিক শব্দ হচ্ছে যে শব্দকে আর ভাঙা যায় না। তার মানে যেহেতু আমরা এটা বলতেছি সাধিত শব্দ, অর্থাৎ তাহলে এটাকে ভাঙা যাবে। তাহলে যে শব্দকে বিশ্লেষণ করা যায় সেটা হচ্ছে সাধিত শব্দ, যে শব্দকে বিশ্লেষণ করা যায় সেটা হচ্ছে সাধিত শব্দ। আর সাধিত শব্দ সবগুলো একটা আলাদা আলাদা অর্থ দেবে। যেমন একটা উদাহরণ লিখি, চাঁদমুখ। তো দেখেন এইখানে আসলে শব্দটাকে আমি কেন সাধিত শব্দ বলতেছি, শব্দগুলো কিন্তু ভাঙা যাচ্ছে। চাঁদ একটা শব্দ পাচ্ছি এখানে, চাঁদ একটা শব্দ, মুখ একটা শব্দ, নীল একটা শব্দ, আকাশ একটা শব্দ। তাহলে দেখেন এইখানে সাধিত শব্দ বলতে আমরা কি বুঝতেছি, যে যে শব্দকে বিশ্লেষণ করা যাবে সেটা হচ্ছে সাধিত শব্দ। আর এই শব্দের প্রতিটা অংশের আলাদা আলাদা অর্থ থাকবে। যেমন চাঁদ দ্বারা একটা আলাদা জিনিস বোঝাচ্ছে, মুখ দ্বারা একটা আলাদা জিনিস বোঝাচ্ছে। চাঁদ একটা শব্দ, মুখ একটা শব্দ। ঠিক তেমনি নীল আকাশ, নীল একটা শব্দ, আকাশ একটা শব্দ। তাহলে এভাবে যে শব্দগুলোকে আসলে দুটো অংশে ভাগ করা যায় বা বিশ্লেষণ করা যায় সেগুলোকে আমরা বলবো কি সাধিত শব্দ। আমরা একটু কমেন্ট বক্সে চেক করি। তো আমরা এতক্ষণ শিখলাম আপনার হচ্ছে
গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, সেকেন্ড হচ্ছে সাধিত শব্দ। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে অর্থ অনুসারে বাক্যর যে 3টা প্রকারভেদ আছে, যৌগিক, রূঢ়ি শব্দ, যোগ রূঢ় শব্দ, এই 3টা দেখবো আমরা এখন। তো যৌগিক শব্দ, যৌগিক শব্দ হচ্ছে এমন একটা শব্দ যে শব্দের তাহলে আমরা দেখতেছি যে যৌগিক শব্দটা আসলে কি? যে শব্দের ব্যুৎপত্তি, অর্থাৎ যে শব্দকে ভাঙলে যে অর্থটা পাওয়া যায় আর এর বাহ্যিক ব্যবহারে এই দুটো অর্থ সেম হবে, একই অর্থ দিবে। যেমন গায়ক, গায়ক, তাই না? এটাকে আমরা বাংলা কি পাচ্ছি? গই, নক অথবা অক। তো এই যে গায়ক শব্দটার যে অর্থ, ভাঙার পর আমরা যে বিশ্লেষণটা পাচ্ছি, সেই বিশ্লেষণ দ্বারা কিন্তু একই অর্থ বোঝাচ্ছে। গই, অক অথবা নক, অর্থাৎ গান করে যে, এই জিনিসটা বোঝাচ্ছে এখানে। তো এরকম কিছু কিছু শব্দ আছে যেগুলো আসলে পরীক্ষায় খুব বেশি পরিমাণ আসে। আমি সেটা আপনাদেরকে একটা ছন্দ আকারে লিখে দিচ্ছি, আপনারা কাইন্ডলি লিখবেন এটা। তো বেসিক্যালি আমরা যৌগিক শব্দ বলতে কি বুঝলাম? যেই শব্দের বিশ্লেষণকৃত অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ, অর্থাৎ গায়ক দ্বারা গায়ককে বোঝাবে, তারপরে কর্তব্য দ্বারা কর্তব্যকেই বোঝাবে, অন্য কিছু বোঝাচ্ছে না কিন্তু এখানে। একটা ছন্দ আছে, ছন্দটা কাইন্ডলি নোট ডাউন করেন। মধুর গায়ক কর্তব্য এড়িয়ে বাবুয়ানা ভাব দিয়ে দৌহিত্রকে নিয়ে চিকা মারাতে গেল। তো দেখেন এইখানে আসলে যে শব্দগুলো আমি লিখছি, মধুর গায়ক কর্তব্য এড়িয়ে বাবুয়ানা ভাব দিয়ে দৌহিত্রকে নিয়ে চিকা মারাতে গেল। তো এই ক্ষেত্রে মধুর গায়ক কর্তব্য বাবুয়ানা দৌহিত্র চিকা মারা, এইগুলো হচ্ছে সব আপনার যৌগিক শব্দ। আর ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে পরীক্ষাতে এই জায়গা থেকে কোশ্চেনটা বেশি হয়। তো আমি এটাকে একটা ছন্দ আকারে লিখে দিলাম, আপনারা কাইন্ডলি এটা নোট করতে পারেন। হ্যাঁ, ওইখানে দৌহিত্রই লেখা, কমেন্ট করছে একদম দেখলাম। পরবর্তীতে আমরা পাচ্ছি কি? অর্থ অনুসারে দ্বিতীয়টা হচ্ছে রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ, রূঢ়ি শব্দ, রূঢ়ি শব্দ হচ্ছে এমন শব্দ যে শব্দ মূল, বা আমরা এটা বলতে পারি কি প্রত্যয় বা উপসর্গের
তাহলে আমরা একটু আগে দেখলাম যেটা ছিল আমাদের যৌগিক শব্দ, সেটা হচ্ছে তার ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই। কিন্তু এখানে আমরা দেখতেছি যে এই যে যেটা রূঢ়ি শব্দ আমরা যাকে বলি, তার কিন্তু আলটিমেটলি বিশ্লেষণকৃত অর্থ আর ব্যবহারিক অর্থ এক না। সেক্ষেত্রে আমরা কি বলতেছি যে শব্দ মূল শব্দ বা প্রত্যয় অথবা উপসর্গের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ দেয় তাকে আমরা কি বলবো? রূঢ়ি শব্দ বলবো। যেমন গবেষণা, এটা যখন আমরা ভাঙবো তখন পাচ্ছি হচ্ছে গো যোগ এসোনা। তাহলে গবেষণা দ্বারা কি বোঝাচ্ছে আর গো যোগ এসোনা এটা দ্বারা কি বোঝাচ্ছে? তারপরে যেমন ধরেন সন্দেশ, সন্দেশ দ্বারা কিন্তু আমরা বেসিক্যালি বুঝতেছি মিষ্টান্ন, কিন্তু আসলে সন্দেশ কিন্তু মিষ্টান্ন বোঝাচ্ছে না। এর ব্যুৎপত্তিগত অর্থ যত আপনার মিষ্টান্ন বোঝাক, এটার ব্যবহারিক অর্থ কিন্তু বার্তা অর্থে ব্যবহৃত হচ্ছে। তো এই ধরনের যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে রূঢ়ি শব্দ। তো এই ধরনের কিছু কিছু শব্দ পরীক্ষাতে আসে বারবার, আমি একটা ছন্দ আকারে লিখে দিচ্ছি, এখানে আপনারা কাইন্ডলি নোট করতে পারেন চাইলে। একদা এক প্রবীণ গবেষণা ছেড়ে দেখেন ছন্দটা এমন যে একদা এক প্রবীণ গবেষণা ছেড়ে তোলে ভাজা সন্দেশ খেয়ে পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজালো। একদা এক প্রবীণ গবেষণা ছেড়ে তোলে ভাজা সন্দেশ খেয়ে পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজালো। তো এই ক্ষেত্রে যে প্রবীণ শব্দটা, গবেষণা শব্দটা, তৈল, সন্দেশ, পাঞ্জাবি, হস্তির আর বাঁশি, এগুলো হচ্ছে রূঢ়ি শব্দ। পরবর্তীতে আমরা আসি যোগরূঢ় শব্দ, যেগুলা যোগরূঢ় শব্দ। সমাস নিষ্পন্ন তাহলে আমরা এখানে দেখেন যোগরূঢ় শব্দ বলতে কি বুঝতেছি, যে সমাস নিষ্পন্ন হইতে হবে শব্দকে অবশ্যই, আর এই শব্দর যেই সমস্যামান পদ থাকবে এই পদের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ দেবে। তাহলে আমরা এর আগে যেটা পাইছিলাম সেটা হচ্ছে রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দের ক্ষেত্রে আমরা কি পাইলাম? প্রত্যয় পাইলাম আর উৎসর্গ পাইলাম। বাট এখানে কিন্তু এটা হচ্ছে অবশ্যই সমাস নিষ্পন্ন শব্দ হইতে হবে। যোগরূঢ় শব্দর পূর্ব শর্ত সেটা সমাস নিষ্পন্ন শব্দ হইতে হবে, কিন্তু সমাসের যে ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ দুটো আলাদা হবে। কনসেপ্ট কিন্তু দুটারই সেম। দেখা যাচ্ছে যোগরূঢ় শব্দ যেটা ছিল, যোগ রূঢ়র সাথে কিন্তু আমরা দেখছি রূঢ়ি শব্দের একটা কানেকশন আছে, বাট পার্থক্যটা কোথায়? ওটা ছিল হচ্ছে প্রত্যয় আর উপসর্গ নিয়ে, এটা হচ্ছে সমাস নিয়ে। তো এটার আমরা কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যেমন আমরা যদি বলি যে পঙ্কজ, পঙ্কজ বলতে বোঝাচ্ছে পঙ্কে জন্মে যা, কিন্তু আসলে এটা দ্বারা কিন্তু আমরা পদ্ম ফুলকে বোঝাচ্ছি। যেমন জলধি, জলধি মানে জল আধার করে যে পাত্র, এটা পাত্রে বোঝাচ্ছে, কিন্তু আসলে এর অর্থটা কিন্তু মহাসাগর বা সাগরকে বোঝাচ্ছে। তো এই ধরনের যে শব্দ, এগুলোকে আমরা বলবো হচ্ছে যোগরূঢ় শব্দ, যেটা আসলে মূল সমাসের অনুগামী না হয়ে ভিন্ন একটা বিশিষ্ট অর্থ প্রদান করবে বা অন্য কিছুকে বোঝাবে, সেটাকে আমরা কি বলবো? যোগরূঢ় শব্দ বলবো। যেমন
রাজপুত শশাঙ্ক ও আদিত্য তুরঙ্গমে চড়ে পঙ্কজ হাতে জলধির দিকে মহাযাত্রা করল। এখানে রাজপুত, শশাঙ্ক, আদিত্য, তুরঙ্গম, পঙ্কজ, জলধি, মহাযাত্রা, এই শব্দগুলো হচ্ছে আপনার যোগ্য শব্দ, কারণ কি এগুলো কিন্তু কখনোই মূল সমাসের অনুগামী হয় না। যেমন মহাযাত্রা, মহান যে যাত্রা, কিন্তু আলটিমেটলি কিন্তু মহান যাত্রা বোঝাচ্ছে না, এখানে মহাযাত্রা বলতে মৃত্যু মুখে বা মৃত্যু অভিযাত্রী বা পথযাত্রী লোককে বোঝাচ্ছে। তো এইগুলো যে শব্দগুলো আমরা পাবো যে যারা হচ্ছে মূল সমাসের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ প্রদান করে, তাদেরকে আমরা কি বলবো? যোগ্য শব্দ। এক্ষেত্রে আপনারা এই ছন্দটা লিখতে পারেন, এখান থেকে কিছু কিছু কোশ্চেন থাকে পরীক্ষায়। পরবর্তীতে আমাদের যে শ্রেণী বিভাগ সেটা হচ্ছে উৎস অনুসারে। উৎস অনুসারে 1 নম্বর হচ্ছে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, 5 নম্বরে বিদেশি শব্দ। তো আসলে দেখেন আমরা কি বললাম যে অর্থ অনুসারে আমরা শব্দ পাইলাম 2 প্রকার, গঠন অনুসারে পাইলাম 3 প্রকার, আর এই পাশে আমরা পাচ্ছি কি উৎস অনুসারে 5 প্রকার। প্রথমটা হচ্ছে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। আমরা সকলে জানি যে আসলে বাংলা ভাষার প্রাচীন যে রূপটা ছিল এটা কিন্তু আলটিমেটলি সংস্কৃত থেকে আসছে। তো আমরা বলতে পারি যে সংস্কৃত থেকে যে ভাষাগুলো সরাসরি বাংলা ভাষাতে আসছে সেগুলোকে আমরা কি বলবো? তৎসম শব্দ। তৎসম, তাই না? তৎসম অর্থাৎ তার সমান, ইকুয়াল টু সংস্কৃত। তাহলে আসলে তৎসম শব্দ বলতে কিন্তু সংস্কৃত শব্দগুলোকেই বোঝায়, যেমন মনুষ্য, মানব, আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এইগুলা। তো ঠিক তেমনি অর্ধ তৎসম অর্থাৎ অর্ধ সংস্কৃত। যেমন জ্যোৎস্না শব্দটা আমরা কি লিখতেছি? জ্যোৎস্না, আমরা বলি না যে জ্যোৎস্না। শ্রাদ্ধকে আমরা বলতেছি শ্রাদ্ধ। তো এই যে চেঞ্জটা, মানে সংস্কৃত থেকে কিছু শব্দ আসলে বাংলা ভাষায় যে বিবর্তনের পথ অতিক্রম করতে যে কিছু শব্দ বিলুপ্তি বা বিকৃতি ঘটে, এই বিকৃতি রূপটাকে আমরা বলতেছি কি ধরনের শব্দ? অর্ধ তৎসম শব্দ। যেমন জ্যোৎস্না ছিল সংস্কৃতে, এটা হয়ে গেছে কি? জ্যোৎস্না। শ্রাদ্ধ ছিল, সেটা হয়ে গেছে শ্রাদ্ধ। যেমন আমরা গৃহিণী, গৃহিণীকে আমরা কি বলতেছি? গিন্নি। গিন্নি বলতেছি, গৃহিণীকে আমরা বলতেছি গিন্নি। ঠিক তেমনি কিছু শব্দ আছে যেগুলো আসলে সংস্কৃত থেকে পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে, যাকে আমরা বলি খাঁটি বাংলা শব্দ। সেটাকে হচ্ছে কোনটা? সেটা হচ্ছে তদ্ভব শব্দ। খাঁটি বাংলা শব্দ বলা হয় এগুলোকে। যেমন এটা চেঞ্জটা কেমন? আমরা সংস্কৃতে পাচ্ছিলাম অদ্য, প্রাকৃততে সেটা রূপ হচ্ছে একটু বিকৃত রূপ অজ্য। আজ। ঠিক তেমনি আমরা কি পাচ্ছি? চন্দ্র, চন্দ্র, চাঁদ। এইভাবে আসলে সংস্কৃত থেকে প্রাকৃত থেকে আসছে কি? তদ্ভব শব্দগুলা। যেমন অদ্য থেকে অজ্য, অজ্য থেকে আজ, চন্দ্র থেকে চন্দ্র, চন্দ্র থেকে চাঁদ। তেমন আছে চর্মকার থেকে চম্মর থেকে চামার। এই ধরনের যে বিবর্তনের মাধ্যমে যে শব্দগুলো আমরা পাচ্ছি তাকে আমরা কি বলবো? তদ্ভব শব্দ বলবো।
আর দেশি শব্দ বলতে আসলে আমরা কি বুঝি? দেশি শব্দ যেমন বাংলাদেশে কিছু আমরা জানি যে প্রাচীন অধিবাসী ছিল, যাকে আমরা বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠী বলতেছি, চাকমা, মারমা বা কোল, মুন্ডারি, এই ধরনের যে প্রভৃতি জনগোষ্ঠীগুলো ছিল, এদের যে প্রাচীন ভাষা, এটাকে আমরা বলবো দেশি শব্দ। এরাই কিন্তু বাংলাদেশের আলটিমেটলি আদিম অধিবাসী বলা যায়। তো যেমন ধরেন, তাহলে আমরা কি বলতে পারি এটাকে? বাংলাদেশের আদিম অধিবাসী, বাংলাদেশের যারা আদিম অধিবাসী তাদের ভাষাই হলো দেশি শব্দ। যেমন বলা যায় যে কুড়ি, কুড়ি এটা হচ্ছে কোল ভাষার শব্দ। কোল একটা জাতি, কোল জাতির যে ভাষা, তার শব্দ হচ্ছে কুড়ি। পরবর্তীতে চুলা, এই যে চুলা, চুলা শব্দটা আসছে মুন্ডারি, মুন্ডারি ভাষা থেকে। মুন্ডারি, মুন্ডারি একটা উপজাতি বা জাতি, তাদের ভাষা থেকে আসে যেটা, সেটা হচ্ছে চুলা। ঠিক তেমনি পেট আচ্ছা তামিল ভাষার শব্দ। তামিল, ভারতের তামিল, তামিল ল্যাঙ্গুয়েজ আছে, তামিল ভাষার শব্দ হচ্ছে পেট। এ ধরনের আরও অনেক শব্দ পাওয়া যায়। তো আমরা আসলে সহজ কথায় বুঝতে পারতেছি যে বাংলাদেশের আদিম যে অধিবাসী ছিল, তাদের যেই ভাষা, তাদের ব্যবহারকৃত শব্দ, এটাই হচ্ছে দেশি শব্দ। আর বিদেশি শব্দ হচ্ছে সহজ কথায় আমরা এতক্ষণ যা পড়াইলাম, যে তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি দেশি শব্দ, এর বাইরে যে শব্দগুলো আছে সেগুলো সবই হচ্ছে বিদেশি শব্দ। যেমন এর ভিতরে আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি যে আরবি শব্দগুলা, ফার্সি শব্দ, ইংরেজি শব্দ, ইউরোপীয় বিভিন্ন দেশের শব্দ, মিশ্র ভাষা আর পারিভাষিক শব্দ। তো এই ক্ষেত্রে এগুলো আসলে আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি। আমাদের 9-10-এর যে গ্রামার বইটা আছে, নবম দশম শ্রেণীর যে বাংলা সেকেন্ড পেপার বই, ওইখান থেকে এগুলো সুন্দর করে দেওয়া আছে। আপনারা এগুলো এখান থেকে পড়ে নিতে পারবেন। এটা আসলে বোঝানোর কিছু নাই যে আরবি ভাষা থেকে যে শব্দগুলো আসে সেগুলো আমরা বলতেছি আরবি শব্দ, ফার্সি থেকে যেগুলো আসছে সেগুলো ফার্সি শব্দ, ইংরেজি ভাষা থেকে যে শব্দগুলো বাংলাতে আসছে সেগুলোকে আমরা বলতেছি ইংরেজি শব্দ। যেমন স্কুল, স্কুল শব্দটা কিন্তু ইংরেজি শব্দ। টিফিন, এগুলো হচ্ছে ইংরেজি শব্দ। ঠিক তেমনিভাবে ইউরোপে বিভিন্ন দেশের শব্দ আছে, যেমন গুজরাটি ভাষা বা পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, এগুলা। ইভেন অন্যান্য যে ভাষা শব্দগুলো আছে, মায়ানমারের কিছু শব্দ আছে, তুর্কিশ কিছু শব্দ আছে বাংলাদেশে প্রচলিত, পাঞ্জাবি শব্দ আছে কিছু। এই বিভিন্ন ধরনের শব্দ আসলে পাওয়া যায়। সহজ কথায় বাংলার বাইরে যে শব্দগুলো, সেগুলো সবই বিদেশি শব্দ, আর সেগুলো সবই পারিভাষিক শব্দ। আর কিছু কিছু শব্দ আছে মিশ্র শব্দ, এগুলো আপনি একটু দেখে নেবেন বই থেকে। আমি আসলে পরবর্তী টপিকে চলে যাচ্ছি, যেহেতু আসলে সময় স্বল্পতা, আমাকে এখন করাতে হচ্ছে বাক্য। আচ্ছা ঠিক আছে, আমি কিছু কমেন্ট দেখলাম যে হয়তো হাতের লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আসলে সময় স্বল্পতার কারণে একটু দ্রুত লিখতেছি, তো এই জন্য বোঝা যাচ্ছে না। আমি চেষ্টা করতেছি একটু ধীরে সুস্থে লেখার। তো আমরা পরবর্তী টপিকে চলে আসি, যেটা হচ্ছে বাক্য।
বাক্য বলতে আমরা আসলে কি বুঝি, যে একাধিক শব্দের সমন্বয়ে যদি কোনো অর্থবোধক বা কোনো সম্পূর্ণ রূপ প্রকাশ পায় তাকে আমরা কি বলবো, বাক্য বলবো। তাহলে আমরা সহজে বলতে পারি যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব প্রকাশ পায়, যেটা হচ্ছে মনের ভাব বা অর্থ প্রকাশ পায়, সেটা বেসিক্যালি বাক্য। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব প্রকাশ পায়। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয় বক্তার মনোভাব, তো আসলে বাক্য হওয়ার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে আসলে এটার একটা অর্থ থাকতে হবে বা কোনো একটা ফিলিংসকে প্রকাশ করতে হবে, মনোভাবকে প্রকাশ করতে হবে। সেটা হতে পারে দুঃখের, সেটা হতে পারে আনন্দের, সেটা হতে পারে কষ্টের বা সুখের বা উল্লাসের, বিভিন্ন ধরনের যে ফিলিংসটাকে আসলে প্রকাশ করতে হবে বাক্যর দ্বারা। যেমন আমরা কথা বলতেছি বা আমি আপনাদের সাথে কথা বলতেছি, তো এটা কিন্তু আলটিমেটলি আমি কথা বলতেছি একটা অর্থ আছে বলে আপনারা বুঝতে পারতেছেন, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারতেন না কখনো। তো বাক্যটা হচ্ছে ভাষার বৃহত্তম একটা উপকরণ বা ভাষার মূল উপকরণ বলা যায় বাক্যকে। তাহলে আমরা কি বলতে পারি, বাক্য ভাষার বৃহত্তম একক ভাষার মূল উপকরণ। এই জায়গাগুলো থেকে কিন্তু সরাসরি কোশ্চেন আসে, যে পরীক্ষা দিতে পারে যে ভাষার বৃহত্তম একক কোনটি। অপশনে থাকতে পারে শব্দ, ধ্বনি, বাক্য বা পদ। তখন কিন্তু আপনি দাগে আসবেন যে সেটা শব্দ, কিন্তু তাই না, আসলে আমরা শব্দ হবে না, অ্যান্সার হবে কিন্তু বাক্য। বা আপনি যদি বলেন যে ভাষার মূল উপকরণ কোনটা, ম্যাক্সিমাম লোক দাগাবে কিন্তু সেটা শব্দ, কিন্তু অ্যান্সারটা কিন্তু হবে বাক্য। তো এই সিলি জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে, যাতে আপনারা ভালো করে অ্যান্সার করে আসতে পারেন। বাক্যের বৈশিষ্ট্যগুলো হচ্ছে তিনটি। বাক্যের বৈশিষ্ট্য বা গুণ তিনটি। এটি হচ্ছে আমরা জানি যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, একই কথা বারবার বলতেছি যে আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা, সেই তিনটি হচ্ছে বাক্যের বৈশিষ্ট্য বা গুণ। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসে সচরাচর। দেখা যাচ্ছে যে কোশ্চেন উল্লেখ করলো যে বাক্যর গুণ কয়টি বা গুণ অনুসারে বাক্য কত প্রকার, এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে। আকাঙ্ক্ষা, দুই আসক্তি, তিন হচ্ছে যোগ্যতা। তাহলে আমরা কি বুঝলাম যে বাক্যের বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, দ্বিতীয় হচ্ছে আসক্তি, তিন হচ্ছে যোগ্যতা। তো এগুলো সম্পর্কে আসলে ডিটেলস আলোচনা করার দরকার নেই, এগুলো আপনার ক্লাস 9-10-এ বারবার পড়ে আসছেন। তো একটা বাক্যের ক্ষেত্রে তিন ধরনের গুণ বৈশিষ্ট্য পাওয়া যায়, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। পরবর্তীতে আমরা আসলে আসলে বাক্য কত প্রকার হতে পারে, বাক্যের প্রকারগুলো আমরা একটু দেখি, যে বাক্য কত প্রকার হইতে পারে এটা আমরা দেখি আজকে জানি। তো একটা হচ্ছে আপনার মূল ভাব অনুসারে বাক্য হয় দুই প্রকার। মূল ভাব অনুসারে দুই প্রকার। একটা হচ্ছে ইতিবাচক শব্দ, দুই হচ্ছে নেতিবাচক শব্দ। তাহলে বাক্যের মূল ভাব অনুসারে আমরা বাক্যকে ভাগ করতে পারি দুই ভাবে, এক হচ্ছে ইতিবাচক শব্দ, দ্বিতীয় হচ্ছে নেতিবাচক শব্দে। মানে আমরা ইংলিশে যেটাকে বলতেছি হচ্ছে পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স।
এই ধরনের যে বাক্যগুলো আমরা পাবো যার উত্তর হ্যাঁ দিয়ে হবে সেটাকে আমরা কি বলবো? ইতিবাচক শব্দ। যার উত্তর হবে না দিয়ে বা যে অর্থ দ্বারা, যে বাক্যের অর্থ দ্বারা না 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 বোধক কিছু প্রকাশ পাচ্ছে সেটাকে আমরা কি বলবো? নেতিবাচক শব্দ। পরবর্তীতে আমরা আসি যে অর্থ অনুসারে বাক্য কত প্রকার। এর আগে আমরা দেখলাম যে মূল ভাব অনুসারে বাক্য হচ্ছে 2 প্রকার। এবার হচ্ছে অর্থ অনুসারে বাক্য। অর্থ অনুসারে বাক্য হচ্ছে 5 প্রকার। বিবৃতিমূলক বাক্য 2 নম্বরে হচ্ছে আমরা পাচ্ছি প্রশ্নসূচক বা প্রশ্নবোধক বাক্য। তাহলে দেখেন এখানে আমরা অর্থ অনুসারে বাক্য পাচ্ছি হচ্ছে 5 প্রকার। প্রথমটাকে আমরা কি বলতেছি? বিবৃতিমূলক বাক্য, প্রশ্নমূলক বা প্রশ্নবোধক বাক্য, বিস্ময়সূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্য, আদেশসূচক বাক্য। তাহলে এইটা কিন্তু আলটিমেটলি যে আমরা ইংলিশে যে টপিকসগুলো পড়ি, একটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স সহজ কথা যে বাক্যগুলো দ্বারা আপনার সাধারণ ঘটনা বোঝায় সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। যেই বাক্যগুলো দ্বারা আসলে পৃষ্ঠপোষক কোনো কিছু জিজ্ঞেস করা হয় বা প্রশ্ন করা হয় সেটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে ইংলিশের সাথে কম্পেয়ার করলে সহজে বুঝতে পারবেন না, যে আমি ইংলিশের সাথে কম্পেয়ার করে বোঝাচ্ছি। সেটাকে আমরা কি বলবো? প্রশ্নসূচক বাক্য। মানে যার দ্বারা কোনো কিছু কোশ্চেন করা হয় বা কোশ্চেন উত্তর জানতে চাওয়া হয় সেটাকে আমরা কি বলবো? প্রশ্নসূচক বাক্য। এবার আমরা পরবর্তীতে আসি কোনটা? বিস্ময়সূচক বাক্য। যা কিছু দ্বারা কোনো কিছু আসলে বিস্ময় বোঝায়, মানে এক্সক্লেমড, মানে যেটাকে আমরা বলি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়, সেটা হইতে পারে আনন্দের জন্য হইতে পারে, আবার বিষাদের জন্য হইতে পারে। পরবর্তীতে আমরা পাচ্ছি হচ্ছে ইচ্ছাসূচক বাক্য, যেটাকে আমরা কি বলবো? অপটেটিভ সেন্টেন্স, যেটা তারা আসলে মঙ্গল অমঙ্গল প্রার্থনা বোঝায়, বা যেটাকে আমরা বলি, মানুষ বলে না দোয়া করে দেন আর কি, আমার জন্য দোয়া করেন, তো দোয়াটা বোঝায়, প্রার্থনা বোঝাচ্ছে, মঙ্গল কামনা বোঝায়। এই ধরনের যে ফিলিং, যে বাক্য দ্বারা বোঝায় সেটাকে আমরা কি বলবো? ইচ্ছাসূচক বাক্য বলবো। আর আদেশসূচক বাক্যকে আমরা কি বলবো? যে বাক্যগুলো দ্বারা আদেশ বোঝায়, মানে অর্ডার, যাকে আমরা ইংলিশে বলছি অর্ডার। তো এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে তাকে আমরা কি বলবো? আদেশসূচক বাক্য বলবো। কমেন্টগুলো পড়ে দেখি। আচ্ছা, আপনাদের ভিতরে কেউ কেউ কমেন্ট করছে যে আসলে বাংলার জন্য কোন বইটা ফলো করবেন। আমি আসলে সবসময় বলবো যে বাংলার জন্য আপনারা নবম দশম শ্রেণীর যে গ্রামার বইটা ছিল এটা আপনারা পড়তে পারেন। এটা আসলে একটা বেস্ট বুক। আর পাশাপাশি যে কোনো ধরনের আসলে প্রকাশনীর বই আছে, বাংলা বিচিত্রা আছে, অভিযাত্রী প্রকাশনীর বই আছে, তো আপনার যার যেটা সুবিধা আপনার সেটা দেখতে পারেন। এখানে আলটিমেটলি দেখাচ্ছে যে কোশ্চেন কিন্তু পরীক্ষার স্যাররা কোশ্চেন করবে, তারা কিন্তু এই ধরনের বইগুলো ফলো করে না, তারা বেসিক গ্রামার থেকে কোশ্চেন করে। তো আপনাকে আসলে থিওরিটা ক্লিয়ার করতে হবে, এরপর আপনি যেই বই থেকে প্র্যাকটিস করেন এটা আপনার ব্যাপার। কিন্তু আমি আসলে সাজেস্ট করবো যে নবম দশমিক শ্রেণীর গ্রামার বইটা ভালো করে করতে। এখান থেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম থাকে কমন।
আর পাশাপাশি বর্তমান বাজারে বাংলা বিচিত্রার খুব প্রচলিত একটা বই, অভিজাত্য একটা প্রচলিত বই, এগুলো ফলো করে প্র্যাকটিসটা বাড়াইতে পারেন শুধুমাত্র। যে বলা হয় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে প্র্যাকটিস করতে করতে কিন্তু আসলে দক্ষতা আসে। তো আমরা লাস্ট যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আপনার অর্থ অনুসারে বাক্য হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, মানে যা দ্বারা কোনো সাধারণ ঘটনা বিবৃতি বোঝায় তাকে আমরা বলবো বিবৃতিমূলক বাক্য। পরবর্তীতে আমরা পাচ্ছি কি প্রশ্নসূচক বাক্য, যা দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা উত্তর করতে চাওয়া হয় বা প্রশ্নের উত্তর জানা হয় তাকে আমরা বলবো বিষয়সূচক বাক্য। 3 নম্বরটা ওটাকে আমরা বলবো প্রশ্নসূচক বাক্য, যা দ্বারা কোনো কিছুর বিষয় হয়, সেটা হতে পারে ভালো বা খারাপ, বা আমরা ম্যাচটা আজকে জিতে গেছি, আহারে আল্লাহ আমি পরীক্ষায় কি খারাপ রেজাল্ট করলাম, এই যে আহারে এই শব্দটা, এই ফিলিংসটাই হচ্ছে বিস্ময়। পরবর্তীতে আমরা পাচ্ছি কি ইচ্ছাসূচক বাক্য। ইচ্ছার এখানে কি বোঝাচ্ছে? মঙ্গল কামনা, প্রার্থনা, দোয়া, এই ধরনের, যে দোয়া করে দিলাম তুমি জীবনে অনেক বড় হও, এই যে দোয়া করে দিলাম এই কথাটাই হচ্ছে ইচ্ছাসূচক বাক্য বা প্রার্থনাসূচক বাক্য। আর পরবর্তীতে আমরা পাচ্ছি কি আদেশসূচক বাক্য, যে এখনই যাও, এখনই এটা করো, এই ধরনের শব্দ থাকে আমরা ইংলিশে কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ। পরবর্তীতে আমরা আসলে দেখব বাক্যের অংশ হচ্ছে দুটি। বাক্যের অংশ দুটি, একটা হচ্ছে উদ্দেশ্য, দুই হচ্ছে বিধেয়, যাকে আমরা বলি সাবজেক্ট প্রেডিকেট বা অবজেক্ট। ছোটবেলা আমরা করতাম না যে যা বাক্যের প্রথম অংশকে বলতেছি আমরা সাবজেক্ট, দ্বিতীয় অংশ বলতেছি প্রেডিকেট। মানে বাংলাদেশ ঠিক তেমনটাই, যে বাংলা যে বাক্যগুলো আমরা দেখতেছি বাক্যগুলোর প্রথম অংশকে আমরা বলবো হচ্ছে উদ্দেশ্য, আর যে শেষ যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো বিধেয় অংশ। এই জায়গা থেকে মাঝে মাঝে কোশ্চেন হয় যে বাক্যের অংশ কয়টা, একটা সার্থক বাক্যের কয়টা অংশ থাকবে? একটা সার্থক বাক্যের 2টি অংশ থাকবে, একটা কি উদ্দেশ্য অংশ থাকবে, দ্বিতীয় অংশটা হচ্ছে বিধেয় অংশ থাকবে। পরবর্তীতে আমরা আসি গঠন অনুসারে বাক্য কত প্রকার। গঠন অনুসারে বাক্য 3 প্রকার, যেটাকে আসলে ইংলিশে বলা হয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ঠিক বাংলাতে তেমন। একটা হচ্ছে সরল বাক্য, দুই হচ্ছে জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য। তাহলে আমরা গঠন অনুসারে বাক্য পাচ্ছি 3 প্রকার। প্রথম হচ্ছে সরল বাক্য, দ্বিতীয় হচ্ছে জটিল বাক্য, তৃতীয় হচ্ছে যৌগিক বাক্য। তো আমরা এবার চলে আসি যে আসলে সরল বাক্য। সরল বাক্যটা আসলে কি, বা সরল বাক্য হওয়ার যে শর্ত। সরল বাক্য চেনার উপায়, মানে আমি একটা বাক্য দেখে কিভাবে চিনবো বাক্যটি সরল, যৌগিক না মিশ্র। তো এই ক্ষেত্রে আমি বলি যে সরল বাক্যে থাকবে হচ্ছে 2টি অংশ। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে
সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া, মানে অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকবে একটি, তাহলে সরল বাক্যের অংশ থাকবে দুইটি আর সমাপিকা ক্রিয়া থাকবে একটি। আবার দেখা যাচ্ছে যে ক্রিয়াপদ আবার আমরা কি দেখতেছি এখানে অনেক সময় ক্রিয়াপদ উজ্জ থাকতে পারে। যেমন একটু উদাহরণ লিখে ক্রিয়াপদ উজ্জ থাকার উদাহরণটা এমন, আজ অনেক গরম। এই যে বাক্যটা, এই বাক্যের ক্ষেত্রে দেখেন আপনি যখন উচ্চারণ করতেছেন তখন উচ্চারণ করতেছেন এমনভাবে যে আজ অনেক গরম পড়েছে। এই পড়েছেটা কিন্তু আলটিমেটলি এখানে উজ্জ, মানে হিডেন অবস্থায় আছে। তো এই ধরনের সেন্টেন্স কিন্তু অনেক সময় আমরা দেখবো এটা হচ্ছে আপনার সরল বাক্য। তাহলে আমরা তিনটা শর্ত কি কি পাইলাম? দুইটা অংশ থাকতে হবে সরল বাক্যের। সরল বাক্যের ক্ষেত্রে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, আর অনেক সময় ক্রিয়াপদ উজ্জ থাকতে পারে। তো আমি আসলে সরল বাক্যের কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। যেমন খোকা খোকা আজ সকালে স্কুলে গিয়েছে। তাহলে এখানে কিন্তু অংশ দুইটা, একটা হচ্ছে খোকা আর একটা স্কুলে যাওয়া, এই হচ্ছে দুইটা অংশ। তো দেখেন এইখানে আমি কি বলছি যে সরল বাক্যে সবসময় একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। তো আসলে আমরা বাংলা বাক্যে যেটা হয় সমাপিকা ক্রিয়া থাকে সবার শেষে, এই যে শেষ অংশটা এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা এখানে কিন্তু আর কোনো ভার্ব দেখতে পারতেছি না যে খোকা আজ সকালে স্কুলে গিয়েছে। এখানে ভার্ব একটাই, কোনটা? যে যাওয়াটা হচ্ছে ভার্ব, বা গিয়েছে এটা হচ্ছে ভার্ব এখানে। তাহলে আমরা এই বাক্যটা দেখে বুঝতে পারবো এটা কি সরল বাক্য। যেমন বৃষ্টি হচ্ছে, এখানে সমাপিকা ক্রিয়া মাত্র একটাই। সহজ কথায় যেই বাক্যে সমাপিকা ক্রিয়া মাত্র একটাই থাকবে সেটা হচ্ছে সরল বাক্য। যেমন তোমরা বাড়ি যাও, এখানে অংশ হচ্ছে তোমরা একটা অংশ আর বাড়ি যাও একটা অংশ। তাহলে এখানে ভার্ব একটাই মাত্র সমাপিকা ক্রিয়া, সেটা হচ্ছে যাও। তো এই ধরনের যে বাক্যগুলো আমরা পাবো সেইগুলোকে আমরা কি বলবো? সরল বাক্য বলবো। পরবর্তীতে আমরা আসি মিশ্র বাক্য বা জটিল বাক্য। মিশ্র বা জটিল বাক্য। মিশ্র বা জটিল বাক্য, এই বাক্যগুলো আসলে এর যে চেহারা দেখে বোঝা যাচ্ছে মিশ্র বা জটিল, মানে এই জিনিসটা কমপ্লেক্স কিছু বোঝাবে, মানে এক থাকবে না, এর অধিক অংশ থাকবে। মানে পেঁয়াজ গোছ টাইপের শব্দ যেগুলা, যেমন আমরা বলতে পারি যে এটা একাধিক খণ্ড বাক্য থাকবে। মানে এর অংশ থাকবে অনেকগুলা, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, অনেকগুলো অংশ থাকবে। এই খণ্ড বাক্যগুলো আর খণ্ড বাক্যগুলো একে অপরের উপর নির্ভর করবে। একটা কমা থাকতে পারে মাঝে,
আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনার যে বাক্যের মাঝখানে দৃশ্যমান মানে যেটা হচ্ছে ভিজিবল বা ইনভিজিবল ভাবে জ উচ্চারণ থাকবে। জ বাক্যের মাঝে বা শুরুতে থাকতে পারে, কখনো শুরুতে জ দৃশ্যমান বা অদৃশ্যমান ভাবে উপস্থিত থাকবে। যেমন এই ব্যাপারটা কি একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে দৃশ্যমান বা অদৃশ্যমান জটা আমরা আসলে কিভাবে ফিল করতে পারি। যেমন একটু আগে আমরা দেখলাম যে অনেক সময় আপনার ক্রিয়াপদ উজ্জ্বল থাকে, ঠিক এই ক্ষেত্রে জ উজ্জ্বল থাকবে। যেমনটা হচ্ছে আমি স্টেশনে তো দেখেন এই বাক্যটা যখন আমি আসলে ন্যারেট করব কেমন হচ্ছে, আমি স্টেশনে গিয়ে দেখলাম যে ট্রেন চলে গেছে। এই বাক্যটা আমি যখন লিখতেছি যে আমি স্টেশনে গিয়ে দেখলাম ট্রেন চলে গেছে, কিন্তু আমি যখন বলতেছি মুখে তখন ব্যাপারটা কেমন হচ্ছে, আমি স্টেশনে গিয়ে দেখলাম যে, এই যেটা এই যে জয় উচ্চারণ এটা কিন্তু এখানে গুপ্ত আছে বা যেটাকে আমরা কি বলতেছি অদৃশ্যমান ভাবে আছে। আবার কোনো কোনো বাক্যে সরাসরি থাকতে পারে। পরবর্তীতে আমরা কি দেখলাম এখানে 4 নম্বর পয়েন্ট, যেটা 4 নম্বরটা যে সাপেক্ষ সাপেক্ষ সর্বনাম ও নিত্য সর্বনাম থাকবে। সর্বনাম থাকবে। তাহলে আমরা দেখেন মিশ্র বাক্য বা জটিল বাক্য চেনার উপায় কি কি? একাধিক খণ্ড বাক্য থাকবে। দ্বিতীয় হচ্ছে খণ্ড বাক্যগুলো একে অপরের উপর নির্ভর করবে, মাঝে কমা থাকতে পারে কখনো কখনো, আর বাক্যের মাঝে বা শুরুতে দৃশ্যমান বা অদৃশ্যমান ভাবে জ এর ব্যবহার থাকবে। আরেকটা আমি কি বললাম যে সাপেক্ষ বা নিত্য সর্বনাম, এটাই আসলে বেসিক জায়গা যেটার মাধ্যমে আমরা চিনতে পারবো যে বাক্যটা কি ধরনের বাক্য, সরল, জটিল না যৌগিক। এটা আমরা চিনবো হচ্ছে সাপেক্ষ সর্বনাম আর নিত্য সর্বনামের ব্যবহারের মাধ্যমে। তো আমি একটু দেখাচ্ছি যে আসলে সাপেক্ষ সর্বনাম হিসেবে কোনগুলো থাকতে পারে, পাশাপাশি নিত্য সর্বনাম হিসেবে কোনগুলো থাকতে পারে। সাপেক্ষ সর্বনাম হিসেবে থাকতে পারে কি কি? যে, সে, যিনি, তিনি, যা, তা, যেই, সেই। আমরা বলি না যে, সে বা যিনি, তিনি, মানে যিনি মেধাবী তিনি সর্বত্র শ্রদ্ধার পাত্র বা সবার শ্রদ্ধার পাত্র। এই ধরনের যে শব্দগুলো বা বাক্যগুলো আমরা পাবো, বা এই যে সব সর্বনাম যেটা আমরা পাবো, যে, সে, যিনি, তিনি, যা, তা, যেই, সেই, অনেক আছে এরকম আর কি। এই ধরনের সর্বনাম আমরা যখন একটা বাক্যের ভিতরে দেখতে পারবো সেটাকে আমরা নিঃসন্দেহে বলবো সেটা হচ্ছে একটা মিশ্র বা জটিল বাক্য। জটিল মানে ব্যাপারগুলো আলটিমেটলি কমপ্লেক্স করতেছে, তাই না? তো পরবর্তীতে আমরা দেখি কি নিত্য সর্বনাম। নিত্য যেমন কি যখন তখন, যেমন তেমন, যখন তখন, যেমন তেমন, বরং তবুও, বরং তবুও। পরবর্তীতে আমরা পাচ্ছি যেই না সেই না, যেই না সেই না, আরো অনেক আছে যেমন যেহেতু সেহেতু, যেহেতু সেহেতু। তাহলে দেখেন আমরা কি বলতেছি যে, যে, সে, যিনি, তিনি, যা, তা, যেই, সেগুলো কি সাপেক্ষ সর্বনাম।
আর পরবর্তীতে আমরা পাচ্ছি কি যে যখন তখন যেমন তেমন বরং তবুও যেই না সেই না যেহেতু সেহেতু এই ধরনের যে ইয়াগুলো আছে অ্যাকসেন্টগুলো আছে সেগুলো কি নিত্য সর্বনাম। তো এইগুলা যে বাক্যের ভিতরে আমরা ব্যবহার পাবো তাকে আমরা নিঃসন্দেহে বলবো সেটা হচ্ছে জটিল বাক্য বা মিশ্র বাক্য। আমি কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। যেমন একটু আগে যিনি অফিসে এসেছিলেন তিনি আমার বাবা। তাহলে এই দেখেন একটু আগে যিনি অফিসে এসেছিলেন তিনি আমার বাবা, এই একটা বাক্যের ক্ষেত্রে আমি যখন দেখতেছি যে বাক্যের ভিতরে যিনি তিনি আছে, বাক্যের একাধিক খণ্ড বাক্য আছে, একটু আগে যিনি এসেছিলেন তিনি আমার বাবা, এখানে আমরা দুটো অংশ পাচ্ছি। ঠিক আছে, তো এই বাক্যগুলোর মাঝখানে কখনো কমা থাকতে পারে কখনো নাও থাকতে পারে। এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি সাপেক্ষ সর্বনামের ব্যবহার, যিনি তিনি। তাহলে আমরা এটা দেখে বুঝতে পারলাম যে এই বাক্যটা হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। আবার আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমি। যখন বিপদ আসে তখন দুঃখও আসে। তাহলে এক্ষেত্রে দেখেন যখন বিপদ আসে একটা আমরা খণ্ডিত অংশ পাচ্ছি, পরবর্তীতে আমরা পাচ্ছি কি দুঃখও আসে, দুটো খণ্ডিত অংশ পাচ্ছি। পরবর্তীতে আমরা পাচ্ছি কি বিপদ আসে তখন একটা পাচ্ছি, যখন একটা পাচ্ছি এই পাশে। তাহলে যখন তখন এটা কি নিত্য সর্বনামের ব্যবহার। এই ব্যবহারটা যখন আমি পাচ্ছি তখন আমি নিঃসন্দেহে দেখাবো যে এটা জটিল বা মিশ্র বাক্য। পরবর্তীতে আমরা আসি যে যৌগিক বাক্য। যৌগিক বাক্যের ক্ষেত্রেও একই ব্যাপার যে একাধিক খণ্ড বাক্য থাকবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আমি বললাম যে আগের বার যে আমি দেখালাম যে জটিল বাক্যের ক্ষেত্রে কি একাধিক খণ্ড বাক্য থাকবে কিন্তু বাক্যগুলো একে অপরের উপর নির্ভরশীল, বাট এইখানে প্রতিটা অংশের একটা আলাদা অর্থ থাকবে। আর 3 নম্বর পয়েন্টে হচ্ছে চেনার উপায় কি, শব্দের মাঝে কিছু অব্যয়সূচক শব্দ থাকবে, অব্যয়সূচক শব্দ থাকবে। তাহলে আমরা যৌগিক বাক্য চেনার উপায় পেলাম কয়টা, যে এক্ষেত্রে ফার্স্ট অফ অল থাকবে যে একাধিক খণ্ড বাক্য, দ্বিতীয়ত এই যে খণ্ড বাক্য এগুলা প্রতিটা একটা আলাদা অর্থ বহন করবে। মানে যেমন আমরা জটিলের ক্ষেত্রে দেখলাম যে তারা একে অপরের উপর নির্ভরশীল ছিল, যেমন যখন দুঃখ আসে তখন বিপদ আসতেছে। তো যে বিপদ আসা দুঃখ আসা যে একটা রিলেশন, এই রিলেশনটা এখানে থাকবে না, এখানে প্রতিটা একটা আলাদা অর্থ বোঝাবে। পরবর্তীতে আমি পাচ্ছি কি যে শব্দের মাঝে কিছু অব্যয়সূচক শব্দ থাকতে পারে। সেই অব্যয়সূচক শব্দগুলো কি কি আমি একটু লিখে দিচ্ছি, তারা নোট ডাউন করতে পারেন। আর, এবং, ও, বা, অথবা, মানে আমরা আসলে যেগুলো দেখি যে অ্যান্ড, অর, বাট, মানে ইংলিশের ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স আমরা যেগুলো ব্যবহার করি যে ওয়ার্ডগুলো, সেই ধরনের শব্দ হচ্ছে অব্যয়সূচক শব্দ হচ্ছে বাংলার ক্ষেত্রে যৌগিক বাক্যে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে কিন্তু, দেখা যাচ্ছে আরো কিন্তু, অথচ, কিংবা, নতুবা, তথাপি,
তবু, এই ধরনের অব্যয়সূচক বিভিন্ন শব্দ থাকতে পারে। তো এই ধরনের যে শব্দগুলো যদি কোনো বাক্যের ভিতর থাকে তাহলে আমরা সেটাকে নিঃসন্দেহে বলতে পারি সেটা হচ্ছে যৌগিক বাক্য। যেমন আমি কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে উদাহরণের মধ্যে আপনারা সহজে বুঝতে পারবেন। যে সে আসতে চায় তবুও আসতে পারে না। দেখেন এই বাক্যের ক্ষেত্রে সে আসতে চায় একটা অংশ, আসতে পারে না একটা অংশ। তাহলে দুটার কিন্তু আলাদা আলাদা অর্থ আছে, একটা আসতে চাওয়া, একটা আসতে পারা বা আসতে না পারা, যেটা বোঝাচ্ছে আর কি। আর মাঝখানে আমি কি পাচ্ছি? তবু। তো এটাকে লিঙ্কারটা আমরা কি পাচ্ছি? তবুও। তাহলে এই ক্ষেত্রে আমি বাক্যটাকে নিঃসন্দেহে দেখাবো যে এটা একটা যৌগিক বাক্য। ঠিক তেমনি সত্য বলনি তাই বিপদে পড়েছ। এখানে তাই আছে, দেখেন সত্য বলনি, সত্য বলা একটা কাজ, এখানে দেখা যাচ্ছে বিপদে পড়া একটা কাজ। বিভিন্ন খণ্ডবাক্য পাচ্ছি যেগুলো আলাদা আলাদা অর্থ আছে। আর এটা কি দিয়ে যুক্ত? তাই দ্বারা যুক্ত। তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে কি বলতে পারি? এটা একটা যৌগিক বাক্য। তো এটা হচ্ছে আমাদের বাক্য সম্পর্কিত আলোচনা ছিল, যেখানে আমরা দেখলাম গঠন অনুসারে বাক্যের প্রকারভেদগুলো আলোচনা করলাম। একটা আমরা পাইলাম যে একটা হচ্ছে সরল বাক্য, দ্বিতীয় হচ্ছে জটিল বাক্য, আর হচ্ছে যৌগিক বাক্য। পরবর্তীতে আমাদের আলোচনা হচ্ছে উপসর্গ নিয়ে। উপসর্গ আসলে উপসর্গটা কি? যে বাংলা ভাষায় আমরা জানি যে এমন কিছু শব্দ আছে যেগুলোর আলটিমেট নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এগুলো বিভিন্ন শব্দের সাথে শব্দের আগে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটাতে পারে। তাকে আমরা কি বলবো? উপসর্গ বলবো। তাহলে আমরা কি বলতে পারি? বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে তাহলে এমন কিছু শব্দ, সেটা কিন্তু অবশ্যই অব্যয়সূচক শব্দ হইতে হবে। মানে বাংলা ভাষায় এমন কিছু অব্যয়সূচক শব্দ অংশ আছে যা স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। তাহলে আমরা এখানে কি দেখতেছি? যে বাংলা ভাষায় এমন কিছু অব্যয়সূচক শব্দ আছে যেগুলো বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, অর্থাৎ তার আলাদা কোনো অর্থ নাই। এগুলো শব্দের আগে বসে শব্দের অর্থ বৈচিত্র্য ঘটায়। তাহলে সহজ কথায় বাংলা ভাষায় ব্যবহৃত এমন কিছু অব্যয়সূচক শব্দ আছে যাদের আলটিমেটলি নিজস্ব কোনো অর্থ নাই। এরা অন্য শব্দের আগে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটাতে সক্ষম, বা তার সেই ক্ষমতাটা আছে। এই ধরনের যেই শব্দগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো? উপসর্গ বলবো। যেমন আমরা হার একটা উপসর্গ, হার দিয়ে দেখি কি কি হয়। হার, বিহার,
প্রহার। তো এক্ষেত্রে দেখেন এই যে হারের আগে উপশব্দটা যখন যোগ হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি উপহার। হারের আগে বিহার যখন যুক্ত হচ্ছে সেটা বিহার হচ্ছে, হারের আগে যখন প্রযুক্ত সেটা কি হচ্ছে প্রহার। তো এইভাবে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই যে উপসর্গগুলা এগুলা একটা মূল শব্দের আগে বসে সেই মূল শব্দের অর্থ বৈচিত্র্য ঘটাচ্ছে। তো এই ধরনের শব্দকে আমরা বলবো যে এটা হচ্ছে উপসর্গ। তো বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে। উপসর্গ তিন প্রকার। একটা হচ্ছে বাংলা উপসর্গ, দুই হচ্ছে তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ হচ্ছে 21টি, তৎসম উপসর্গ হচ্ছে 20টি, আর বিদেশি উপসর্গ আসলে অসংখ্য আছে। দেখা যাচ্ছে আমাদের 9-10 বোর্ড বইতে আমরা পাচ্ছি হচ্ছে 18টি উপসর্গ আছে, 18টি। তো আমরা কিন্তু 9-10 বোর্ড বইটা যদি ভালো করে পড়ি এখানে আমরা সম্পূর্ণ যে উপসর্গ আছে এটার প্রতিটা উদাহরণ সহকারে এটা কোন ভাব বোঝাচ্ছে বা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এই জিনিসগুলো পাবো। তো এক্ষেত্রে আমি আসলে উপসর্গ জিনিসটা আসলে মনে রাখা খুব টাফ। আমি কিছু ছন্দ আকারে আপনাদেরকে উপসর্গগুলো লিখে দিব। আমি প্রথমে আসলে আলোচনা করব বাংলা উপসর্গ নিয়ে। বাংলা উপসর্গ এটা মনে রাখার ছন্দটা হচ্ছে যেমন একটা বাক্যের মাধ্যমে আমরা কিছু কিছু উপসর্গ পাচ্ছি যেটা হচ্ছে কি অতে অঘারামের অজগর অনাহারে আছে। তো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি অঘা, অজ আর অনা। তাহলে অতে অঘারামের অজগর অনাহারে আছে, অঘা অজ অনা, এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। ঠিক তেমনি আমরা আরো বাংলা উপসর্গ পাচ্ছি। মোট আমরা 3টা বাক্য লেখাবো যে 3টার মাধ্যমে আমরা বাংলা 21টি উপসর্গ সহজে মনে রাখতে পারবো। 2 নম্বরটা হচ্ছে আতে আর চোখেতে আবছা আনন্দ। তাহলে কি আতে আর চোখেতে আবছা আনন্দ। তো এক্ষেত্রে আমরা দেখি আর আব আন। তাহলে আমরা প্রথম যে বাক্য এটা পাইলাম কি অতে অঘারামের অজগর অনাহারে আছে, ক্ষেত্রে পাইলাম অঘা অজ অনা। আতে আর চোখেতে আবছা আনন্দ, এক্ষেত্রে আমরা পাচ্ছি কি আর আব আন। 3 নম্বর সেন্টেন্সটা হচ্ছে 49-এ তো দেখেন 49-এ বিবাহিতরা ইতি পাতি কদবেল কুড়িয়ে নিলে তাই দেখে রামের মন সুহাসিত ভরল। তো এই বাক্যতে আমরা যে উপসর্গগুলো পাচ্ছি সেটা হচ্ছে 49-এর
উন, বিবাহিতর বি, ইতির পাতির পাতি, কদ, কুড়িয়ের কু, কুড়িয়ে নিল, নিল নি, তাই দেখে রামের, হচ্ছে রাম, যেমন কি রাম ছাগল, ছাগলের আগে বসেছে রাম ছাগল, রাম। যেমন এখানে মনের ম, একটা আমার মিস্টেক হয়েছে এখানে, রামের মন শশা খেয়ে, শশা খেয়ে হবে, এখানে শশা খেয়ে হবে, শশা। এক্ষেত্রে এটা হচ্ছে স একটা, সা একটা, সু, সুহাসির হা, ভর। তাহলে 49 বিবাহিতরা ইতিপাতি কদবেল কুড়িয়ে নিল, তাই দেখে রামের মন শশা খেয়ে সুহাসিত ভরল। তো এক্ষেত্রে আমরা পাচ্ছি উন, বি, ইতি, পাতি, কদ, কু, নি, রাম, ম, শশা, সু, হা আর ভর। এগুলোর আগের যে আমরা দুটো সেন্টেন্স শিখলাম, এইগুলোর মাধ্যমে আমরা বাংলার 21টা উপসর্গ খুব সহজে মনে রাখতে পারবো, এই 3টা বাক্য যদি আমরা মুখস্থ করতে পারি। তো পরবর্তীতে আমরা আসলে আসি, যেটা হচ্ছে তৎসম উপসর্গ, বা যাকে আমরা বলতেছি সংস্কৃত উপসর্গ। তৎসম উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি। তো এটা আমরা হচ্ছে একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। সেন্টেন্সটা হচ্ছে অপি ও অনু অপরের প্রতি সম অধিকার, সম অধিকার সুপ্রতিষ্ঠায়। তাহলে অপি ও অনু অপরের প্রতি সম অধিকার সুপ্রতিষ্ঠায় অতি উৎসাহ পরায়ণীর বিপরীতে, বিপরীতে দূর উপনিবেশ, দূর তাহলে আমরা এখানে দেখতেছি কি অপি ও অনু অপরের প্রতি সম অধিকার সুপ্রতিষ্ঠায় অতি উৎসাহে, অতি উৎসাহে, অতি উৎসাহে, অতি উৎসাহ পরায়ণীর বিপরীতে, অতি উৎসাহ, অতি উৎসাহ পরায়ণীর বিপরীতে, মানে বেশি উৎসাহর বিপরীতে সে কি করলো, দূর উপনিবেশে অবরোধ অভিযান আনিয়েছে। মানে উৎসাহের বিপরীতে সে কি করতেছে, অবরোধ অভিযান আনছে, এই ধরনের একটা অর্থ বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি ধরনের উপসর্গগুলো পাই সেটা আমি লিখতেছি এখানে। অপি, অনু, অপ, প্রতি, সম, অধি, অধি, এবার হচ্ছে সু, সুপ্রতি তো একবার লিখছি আমরা আগে, সুপ্রতিষ্ঠায় অতি উৎ পড়া নির
বি পরি দূর উপ অবরোধের অব অভি আ নি। আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা। আমি এখানে 20টা উপসর্গ পাচ্ছি। তাহলে সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। কি কি? অপি অনু অপ প্রতি সম অধি সু প্রতি অতি উৎ পরা নির বি পরি দূর উপ অব অবি আ নি। তাহলে আমরা এতগুলো উপসর্গকে শুধুমাত্র একটা সেন্টেন্স মুখস্থ করার মাধ্যমে সহজে পেয়ে যাচ্ছি। কি কি? অপিয় অনু অপরের প্রতি সম অধিকার সুপ্রতিষ্ঠায় অতি উৎসাহ পরাণীয় বিপরীতে দূর উপনিবেশে অবরোধ অভিযান আনিয়েছে। তো পরবর্তীতে আমরা আসি যে বাংলাতে আমরা কিছু বিদেশি উপসর্গের ব্যবহার পাই, সেই বিদেশি উপসর্গ সম্পর্কে আলোচনা করতে। বিদেশি উপসর্গ আমরা বিভিন্ন ধরনের উপসর্গ পাই। এক্ষেত্রে মুছে দিলাম এটা। ফার্সি উপসর্গের ভিতরে আমরা পাচ্ছি ফার্সি, 10টা পাচ্ছি আমরা বাংলা সেকেন্ড পেপার যে বইটা আছে ওটাতে। এই ছন্দটা কি? বদ বরকে নিমফি কম বেশি দেবার দরকার নাই। তাহলে এই যে ফার্সি ভাষার যে ছন্দটা, ফার্সি উপসর্গের যে ছন্দ, সেটা কি কি? বদ বরকে নিমফি কম বেশি দেবার দরকার নাই। মানে বদ বরকে, মানে খারাপ যে বর, এখানে আসলে বর বলতে পাত্রকে বোঝাচ্ছে, তাকে নিমফি, এটা জাস্ট ছন্দ মিলানোর জন্য নিমফি বা ধরেন কুলফি, যেটাই বলেন আপনি আর কি, নিমফি কম বেশি দেওয়ার দরকার নাই। তাহলে এখানে আমি কি পাচ্ছি? বদ বর নিম ফি কম বেশি দর আর নাই। নাই বলি না আমরা, নাই। এই নাইটা হচ্ছে একটা ফার্সি উপসর্গ। পরবর্তীতে আমি আসি আরবি উপসর্গ নিয়ে। আরবি উপসর্গ আমরা পাই মতো 4টা। আম খাস লা গড়। তাহলে আম খাস লা গড়, আম খাস লা গড়, এভাবে মনে রাখতে পারেন আপনি খুব সহজেই যে আম খাস লা গড়, এটা হচ্ছে আরবি উপসর্গ। পরবর্তীতে আমি পাচ্ছি ইংরেজি উপসর্গ। এটা হচ্ছে ফুল সাব, হাফ হেড। মানে এটা কিন্তু আপনি খুব সহজে কল্পনা করতে পারেন যে একটা ভদ্রলোক কোট প্যান্ট পরে আছে বাট মাথায় টাক, তো সেই জিনিসটা আসলে কিন্তু আমরা এখানে তুলে ধরছি যে ফুল সাব হাফ হেড। তো এই জিনিসটা কিন্তু আপনি এভাবে সহজে মনে রাখতে পারেন যে এটা হচ্ছে ইংরেজি উপসর্গ। আর আরেকটা আমরা পাই যে হর। হর শব্দটা হচ্ছে একটা হিন্দি উপসর্গ, হিন্দি উপসর্গ। উপসর্গের ক্ষেত্রে আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আ সু বি নি। এই 4টা হচ্ছে কমন উপসর্গ, কমন উপসর্গ। এই দুটার ব্যবহার আমরা পাই বাংলা উপসর্গেও পাই, প্লাস সংস্কৃত উপসর্গেও পাই। তাহলে এটা কিন্তু বারবার পরীক্ষা আসে যে আশুবিনি, আশুবিনি, এই 4টা ব্যবহার আমরা কমন হিসেবে পাই। কোন ক্ষেত্রে পাই? একটা বাংলার ক্ষেত্রে পাই, একটা হচ্ছে
সংস্কৃতের ক্ষেত্রে পাই। তাহলে এই পর্যন্ত আজকে আমরা অনেক কিছু শিখলাম। একটা আমরা প্রথমত শিখলাম হচ্ছে শব্দ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, বাক্য সম্পর্কে আলোচনা করা হলো, আর এখন আমরা আলোচনা করতেছি উপসর্গ নিয়ে। এটা হচ্ছে মোটামুটি উপসর্গ সম্পর্কে যাবতীয় কথা ছিল। এই ব্যাপারে আপনারা 9-10-এর যে বোর্ড বইটা আছে সেটা দেখতে পারেন, আর পাশাপাশি প্র্যাকটিস করার জন্য বাংলা বিচিত্রা দেখতে পারেন, আদারওয়াইজ অভিযাত্রী আছে, মানে বাজারে ভরা ভরা বুক আছে, যেমন একটা বই আপনারা দেখতে পারতেছেন। তো আজকে আমি আসলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা শেষ করতেছি এইখানেই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। জি জি জি।